ন্যাশনাল পলিটিক্সেও কিন্তু বিএনপির উপর মানুষ খেপা, তাদের এই মানে এই আপনার তৃণমূলে অথবা গ্রামাঞ্চলে অথবা উপজেলায় চাঁদাবাজি, দখলদারি, মামলাবাজি এগুলির কারণে বিএনপির উপরে সাধারণ মানুষ খেপা, আওয়ামী লীগের লোকজনও খেপা, এটা সত্য। 15 বছরে তাদের মানে নানান ধরনের হয়রানি, হামলা, গুম, সেই ত্যাগের ব্যাপারটা কি সামনে আসবে না? আসবে, আসবে না কেন? যে লোকটা ধরেন ছিনতাই করতে যেয়া, বাটপারি করতে যেয়া, চুরি করতে যেয়া ধরা খেয়েছে, সে যখন মার খায়, তাকে যে মারে, যখন সে বেরিয়ে আসে তখন ওই মারটাকে তার পুরস্কার হিসেবে নেয়, প্রাপ্তি হিসেবে নেয়। সেটা মনে করে যে আমি চুরি করছি আর অনেকে চুরি করছে, তাদের তো মারে না, আমার মারে কেন? যে আপনাদের এত বড় সংগঠন, আপনাদের এত বড় ছাত্র সংগঠন, আপনারা কেন পপুলার ভোট দিয়ে আসতে পারলেন না? এটা একবার চিন্তা করেন। খালি অন্যের দোষ খুঁজেন না, আগে নিজের দোষটা খুঁজেন, কারণ এটা আপনাদের জাতীয় নির্বাচনের জন্য প্রয়োজন। আপনারা ওই জায়গাটাতে যান, ওটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। তাহলেই যদি কিছু হয়, তা না হলে এবং এরা যেটা করতেছে, এরা তো মনে করেন স্টুডেন্টদেরকে বলতেছে তোমরা বলো ইলেকশন কারচুপি গেছি। তো এইগুলি তো ভাই আপনাদের সেই শুনেন, ওই রাজনীতি আর চলবে না বাংলাদেশে, ওই রাজনীতি ভুলে যান। ঢাকায় যেভাবে আমরা আলাপ করি, গ্রামে যে তাদের আলাপটা ওরকম হবে না। হবে না মানে কি, আমরা একটা হিসাব সবসময় ধরে নিই যে ঢাকায় পরিবারের সবচেয়ে শিক্ষিত ছেলেটা, প্রমিজিং ছেলেটা, সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে, সে বাড়িতে যে বাবা মাকে বোঝাবে যে আমাদের এই কাজটা করা উচিত, আমরা এটা করবো। এটা কিন্তু আমরা মানে থিওরিটিক্যালি ধরি, বাস্তবে এটা ঘটে না। ঘটে না কেন সেটা আমি বলি। বাস্তবে হলো কি, আমাদের সোসাইটিটা, আমাদের সোসাইটি দুনিয়ার সব জায়গায় আসলে ডিসিশনটা মেক করে হলো যার হাতে টাকাটা আছে। টাকাটা যে দেয় সে হলো ডিসিশন মেকার। আমি নিজেও ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম, আমারও একটা গ্রামের দিকে বাড়ি ছিল। আমি বাড়িতে যাইতাম, যাই নিয়ে আমার বাবা মাকে বলতাম অনেক কিছু। আমি তখন বাম পলিটিক্স করতাম ইউনিভার্সিটিতে পড়াকালীন। ডিসিশন কি বাবা নিবেন? না, আমি বলি আমার মা তখন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, আমার মাই ছিলেন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আমি যখন ওকে বুঝাইতাম উনি শুনতো, আমার সঙ্গে কোনো করতো না, খারাপ কাজ মানে ধমক টমক দিত না, শুনতো। বাবা তুমি তোমারটা বুঝো, আমি আমারটা বুঝি, সিম্পল কথা। আমার মা কিন্তু খুব শিক্ষিত না, তো উনি এই কথাটা বলার সাহস পাইতেন কেন? কারণ মাস শেষে টাকাটা কিন্তু ওনার কাছে আমি চাইতাম, উনি আমার কাছে চাইতো না। কথাটা খেয়াল করেন। আমি তখন টিউশনি করে চলতাম, আমি খুব একটা বাবা মার মুখাপেক্ষি ছিলাম না, কিন্তু আমার অন্য অন্য ভাইয়েরা মুখাপেক্ষি ছিল। ডিসিশনটা ওনারা দিত। এটা আমার এক্সপিরিয়েন্স, আমি বলতেছি যে টাকাটা যার কাছে উনি ডিসিশন মেকার। এবং সে কারণে যত বড় নেতাই এখানে হই না কেন, এই যেমন এখানে ঢাকায় কায়েম বলেন অথবা ফরহাদ বলেন, ওরা যখন বাড়িতে যাবে ওদের আর ইনকাম কি? ওদের বাড়তি কোনো ইনকাম তো নাই। ভিপি হওয়ার পরে ইনকাম বেড়ে যাবে? ইনকাম তো পারবে না। তাহলে আলটিমেটলি কিন্তু ওর জন্য কিন্তু টাকার জন্য কিন্তু সে কারণ করার কাছে ওর তো চলতে হবে। আগে মনে করেন টিউশনি করে চলতো, ভিপি হওয়ার পরে তো টিউশনিও করতে পারবে না, কি করবে সে? তারা কিন্তু টাকার জন্য এখন হয় করবে, চাঁদাবাজি করবে। এরা তো চাঁদাবাজি করবে না বলে, চাঁদাবাজি করে না তারা, এই কথাটা তারা বলে। তাহলে তারা কিভাবে চলবে? হয় বাবা মার কাছ থেকে টাকা আনবে অথবা পার্টির কাছ থেকে টাকা নেবে। যেহেতু পার্টির কাছ থেকে টাকা নেয়, আমাদের অন্য অন্য পার্টিগুলি কি করে, নিজেরা টাকা দেয় না, টাকা নেওয়ার পথ দেখায় দেয়, এভাবে নাও এভাবে নাও, তোমার আগের যারা ছিল ওরা করে নাই, ওদের মধ্যে টাকা ইনকাম করো, চাঁদাবাজি করো। তো পার্টি যখন চাঁদাবাজির পথটা দেখায় দেয় তখন তারা পার্টির কথা শুনে। আর যখন বাবা মা টাকা দিবে তখন সে যেটা বুঝবে তার সে বুঝতে চেঞ্জ করবে না, কিন্তু সে খুব দ্রুতই তার ফ্যামিলিকে কনভিন্স করে ফেলাবে, এটা আমি মনে করি না। এটা আমি একদমই মনে করি না। আমি এক্সাম্পলতে বলি আপনাকে, দেখেন এই ইলেকশনটা কেন এমন হয়েছে সেটা আমি বলি আগে, তাহলে বুঝবেন আপনি। জামায়াত এবার মানে বিশেষ শিবির এবার অনেকগুলি কারণে জিতেছে। বটম লাইন হলো, প্রথম বলে নেই, শিবির যে এবার জিতেছে বিশাল ভোটে, এর কারণ হলো ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা শিবিরের এই প্রার্থীদেরকে ভোট দিয়েছে বলেই তারা জিতেছে। বটম লাইন। আগে এটা আপনি মেনে নেন যে ওরা ছাত্রদের ভোটে জিতছে। এখন ছাত্ররা আমার আপনার যে কম বুঝে এটা মনে করার কোনো কারণ নেই, ওদের স্বার্থ ওরা খুব ভালো বুঝে এবং ওরা বুঝে শুনে জ্ঞানত এই স্টুডেন্ট লিডারদেরকে ভোট দিয়েছে এবং তারা পাস করেছে।
এখানে অন্যরা অনেক কিছু বলতে পারে, যেমন আপনার কাল দেখলাম যুবদলের এক নেতা মনে মুন্না, সে বলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন যে দুর্নীতি হয়েছে, ভোট কারচুপি হয়েছে, যে নাকি হাসিনার ইলেকশন ইঞ্জিনিয়ারিংকে হার মানিয়েছে। মানে একটা বড় নেতা, বড় নেতা ভাই, যুবদলের একটা সভাপতি, ওনার মতো লোক এই ধরনের সুইপিং কমেন্ট কিভাবে করে? এটা যখন উনি করে তখন বুঝতে হবে কি, যে তিনটা জিনিস বুঝতে হবে, যে উনি ঢাকা ইউনিভার্সিটির ইলেকশন বুঝে নাই, উনি হাসিনার ইলেকশন ইঞ্জিনিয়ারিংও বুঝে না, এবং উনি ওই পদের যোগ্য কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। এই জন্য কথা বলা উচিত না। তাহলে সন্দেহবোধে আরো অনেকের ব্যাপারে পোষণ করতে হবে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজকে এটা কথা বলেছেন, রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আতাতে জাতীয়তাবাদী শক্তিকে নির্মূলের কোনো গভীর নীল নকশা তৈরি হচ্ছে কিনা এটা আজ মানুষের ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানুষ কি সেরকম ভাবছে? মানুষ এরকম ভাবছে, উনি একা একা ভাবতেছে, উনি ভাবতেছে, এবং কাউকে বিশেষ করে ওনারা যারা স্টুডেন্ট লিডার আছে, যারা নাকি এই ইলেকশনে পরাজিত হয়েছে, তাদেরকে উনি ভাবার জন্য প্ররোচিত করছে। এই সমস্ত লিডাররা স্টুডেন্টদেরকে নষ্ট করে। ছাত্রদলের জিএস ক্যান্ডিডেট ইলেকশনে দেখলাম 2 ঘন্টা 3 ঘন্টা পরে সে পরাজয় স্বীকার করে নিছে। দেখলাম তো, মানে রায় মেনে নিয়েছে। আমার কাছে ভালো লাগছে। দিস ইজ কল্ড ডেমোক্রেসি। রিজভী যেটা বলছে ডেমোক্রেসি না, ওই মনে যেটা বলছে ওটাও ডেমোক্রেসি না, এবং ওরা ডেমোক্রেসির শত্রু। এই লোকগুলো ডেমোক্রেসির শত্রু। এই লোকগুলো ইলেকশন হবে, সবাই জিতবে না, একদল জিতবে একদল হারবে, কিন্তু এদের মানসিকতা হলো আমরা সব সময় জিতবো। আপনারা সব সময় জেতার জন্য কি করছেন ভাই? আমি আপনাকে নানাভাবে প্রমাণ করে দিতে পারবো এই ইলেকশনে শিবিরের জয়টা অবধারিত ছিল। আমার মনে কি আছে, আমি কি চেয়েছি সেটা ভিন্ন কথা, কিন্তু এদের জয়টা অবধারিত ছিল, কোনো উপায় ছিল না। কারণ স্টুডেন্টদের ভোট, আপনি বলেন মেয়েদের হলে নারী শিক্ষার্থীদের ভোট বেশি পেয়েছে, তারা অনেক বেশি, 2 গুণ 3 গুণ ভোট পাইছে মেয়েদের হলে। আবার জগন্নাথ হলে পায় নাই। আপনি জগন্নাথ হলে যদি সঠিক মনে করেন, তো এটাকে সঠিক মনে করবেন না কেন? এটা একটা ভালো যুক্তি, দুটোই সঠিক। তো এখন এই জিনিসগুলো বুঝতে, যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হইতো তাহলে জগন্নাথ হলে তারা কি 5 ভোট দেয়, 10 ভোট দেয়? ওখানে কি ইঞ্জিনিয়ারিং করতো না? ওখানেও করতো। তো এইগুলি হলো জানেন কথার কথা। আমি পরে আরেকবার সময় পাবো, তখন আমি বলবো যে জয়ের আসলে কারণটা কি ছিল। জি, জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপির লোকজন কি খুব বেশি এলাকায় থাকতে পেরেছে? আমি আপনাকে বলি একটা জিনিস, ছাত্রদল যে কথাটা বলছে যে তারা 15 বছর 16 বছর ক্যাম্পাসে হলে থাকতে পারেনি, কিন্তু শিবির ছাত্রদলের আঁচলের নিচে অথবা অন্য কোনো নিচে, লীগের নিচে তারা ছিল, লীগের পরিচয় ছিল, অতএব তারা ছিল। এখানে একটা ডিফারেন্স তৈরি হয়েছে। এই ডিফারেন্স তো হয়েছে, আমি অস্বীকার করবো না, কিন্তু এই ডিফারেন্স তো এমন কিছু না। মানে কি, ছাত্র দল তো গত 1 বছর সময় পেয়েছে। গত 1 বছরে তারা কি করেছে? 1 বছরে কিন্তু আপনার 20 দিনে কিছু করা যায় না, কিন্তু 1 বছরে কিন্তু অনেক কিছু করা যায়। 15 বছর থাকাটা অর্থহীন, মানে অতটা বেশি গুরুত্বপূর্ণ না। এই কারণে 15 বছর আগে যখন তারা এইভাবে ঢুকছে, ওই সময় ছাত্র তখন আর নাই। অনেকে বলছে 1 বছর আড়মোড়া ভেঙেছে মাত্র। আড়মোড়া যদি ভাঙতে 1 বছর লাগে, তাহলে তার জয় আসতে ওরকমই লাগবে। যার আড়মোড়া ভাঙতে 1 বছর লাগে, তার জন্য তো এটাই স্বাভাবিক। তাহলে তো জাতীয় দল তাই বলবে। এখন আমি বলি, সামাজিক যোগাযোগ মাধ্যমের মন্তব্য ছিল। কথা বলি আপনাকে, যে জিনিসটাকে আমি সহজে বলছিলাম যে তারা কেন জিতলো। আমি এই যে সহজে ব্যাখ্যা করে দিই 2-3টা কারণে, দেখবেন ব্যাখ্যা করলে আপনার কাছে কেমন লাগে। 1 নম্বর কারণ হলো ছাত্রলীগের ভোট শিবির পাইছে। কেন পাইছে? এই ভোটটা তো বিএনপিতে যেতে পারতো। আওয়ামী লীগের কাছে তো বিএনপির চেয়ে জামাত বড় শত্রু, তাকে কেন ভোটটা দিল? এই কারণে আওয়ামী লীগ কিন্তু সারা দেশে আওয়ামী লীগের লোকজন কিন্তু এলাকায় থাকতে পারে না, ওদের মধ্যে মামলা মোকদ্দমা অমুক তমুক অনেক, এবং এই যে একজনের বিরুদ্ধে 10টা-12টা করে মামলা, এবং সবগুলো হত্যা মামলা অথবা হত্যা প্রচেষ্টা মামলা। এই মামলাগুলো বাদীকে জানেন 95% ক্ষেত্রে বাদী হলো বিএনপি, জামাত কোনো বাদী নাই। তো একটা স্টুডেন্ট দেখতেছে যে আমার বাবা, বড় ভাই, চাচা এরা মামলার কারণে এলাকায় থাকতে পারছে না, মামলা কে করলো তাকেও সে চিনে, এলাকারই বিএনপি। যে বিএনপি আমার বাবা চাচা মামলা করছে, আমরা সেই বিএনপিকে আবার ভোট দেবো, একটা কারণ। দ্বিতীয় কারণটা হলো ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের সবচেয়ে বড় ভয়টা কি? গণরুম, পরীক্ষার আগে রাত্রে মিছিল করতে হবে, মিছিল করো, এগুলি তো ভয়। এই কাজগুলি কে করতো? আমরা সহজে বলি ছাত্রলীগ করতো। আসলে ছাত্রলীগটা ইম্পর্টেন্ট না, নামটা ছাত্রলীগ, বাট কাজটা করতো সরকারি দলের ছাত্র সংগঠন।
আমরা দেখেছি ছাত্র দল করেছে এর আগে। আমরা দুইজনই এটার অভিজ্ঞতা দিতে পারবো। সরকারি দলের যে ছাত্র সংগঠনটা আছে এই মুহূর্তে সরকারি দলের ছাত্র সংগঠন কোনটা? বিএনপির লিডাররা বাইরে যারা আছে এমন ভাবে কথাবার্তা বলে যে খালি ফেব্রুয়ারিটা আসুক কোনো মতে, তারপরে দেখবো আমরা ক্ষমতায় চলে আসছি, এরকম কিন্তু বিএনপি লিডারদের কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজ বোঝা যাচ্ছে। স্টুডেন্টও এটা বিশ্বাস করছে যে এরা তো ফেব্রুয়ারির পর থেকে এরাই গভর্নমেন্ট, তাই আমি গভর্নমেন্ট যে দলটা আসতেছে সেই দলটাকে আমি আবার এখানে আনবো, তাহলে তো আমার আবার সেই ভয়টা কাজ করতেছে। এই জন্য তারা সরকারি দলকে অ্যাভয়েড করছে। 3 নম্বর যে কারণটা প্রার্থী নির্বাচন এবং ছাত্র সংগঠনের যে পলিটিক্সটা, ছাত্র শিবিরের পলিটিক্স অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে তারা ধর্মীয় পলিটিক্স করতো, এখন তারা ওয়েলফেয়ার পলিটিক্স করে। এখন ওয়েলফেয়ার পলিটিক্স করলে পরে আমার রুমের সামনে এখন আমি মনে করেন বিশুদ্ধ পানির একটা ব্যবস্থা একটা ছাত্র সংগঠন করে দিল, এটাকে আমি খারাপ বলবো? এখন তারা কেন দিল অথচ এটা ভেঙে ফেলাও, এটা তো কোনো লজিক হতে পারে না ভাই। তারা দিয়েছে আরেকজনকে দিতে তো কেউ নিষেধ করে। ওরা দেখ, ওরা ডাবলটা দেখ, ওরা তো আরো বড় সংগঠন দেখ, ওরা দেয় না কেন? যে এখন এই জিনিসটা বরং ভালো হয়েছে যে তোমাকে এখন ডাকসুতে ইলেক্টেড হতে হলে তোমার স্টুডেন্টদের ওয়েলফেয়ার নিয়ে চিন্তা করতে হবে, তাদের তারা কোচিং করা অমুক এই কাজগুলো আপনি করেন, করতে না করছে কেউ। বিষয়টা হলো কি, আপনি ইনকাম করে যদি নিজের পকেটে ভরেন, আরেকজন যদি ইনকাম করে 10 জনকে দেয়, তাহলে ওইটা আপনি করতে পারেন না বলে ওটা খারাপ বলবেন কেন? আপনি করেন, আপনি করতে না করছে, আপনি এত বড় সংগঠন করেন না কেন? বেসিক্যালি এইগুলো হলো কারণ। আমরা পিআর অ্যাপ্রোচ, এই পিআর অ্যাপ্রোচের জায়গাটা থেকে আপনার কাছে আমার জানতে চাওয়া, বিএনপি কি তাদের পিআর অ্যাপ্রোচে কিছুটা হলো পিছিয়ে পড়বে, না ভাবনায় পরিবর্তন আনলে আবার এগিয়ে যেতেও পারে? শুনেন, এই স্টুডেন্ট পলিটিক্স আর ন্যাশনাল পলিটিক্স এক না, আমি যেটা ডিফারেন্সটা বলি। ন্যাশনাল পলিটিক্সেও কিন্তু বিএনপির উপর মানুষ খেপা, তাদের এই মানে এই আপনার তৃণমূলে অথবা গ্রামাঞ্চলে অথবা উপজেলায় চাঁদাবাজি, দখলদারি, মামলাবাজি এগুলোর কারণে বিএনপির উপরে সাধারণ মানুষ খেপা, আওয়ামী লীগের লোকজনও খেপা, এটা সত্য। 15 বছরে তাদের মানে নানান ধরনের হয়রানি, হামলা, গুম, সেই ত্যাগের ব্যাপারটা কি সামনে আসবে না? আসবে না কেন? যে লোকটা ধরেন ছিনতাই করতে যেয়া, বাটপারি করতে যেয়া, চুরি করতে যেয়া ধরা খেয়েছে, সে যখন মার খায়, তাকে যে মারে, যখন সে বেরিয়ে আসে তখন ওই মারটাকে তার পুরস্কার হিসেবে নেয়, প্রাপ্তি হিসেবে নেয়। সেটা মনে করে যে আমি চুরি করছি আর অনেকে চুরি করছে, তাদের তো মারে না, আমার মারে কেন? এবং যে মারে তাকে সে পছন্দ করে না তো রে ভাই। ওই মারটা যে তার প্রাপ্য ছিল সে স্বীকার করে না তো। আওয়ামী লীগও স্বীকার করে না, তারা অনেক কিছু করছে, তাদের কি হয়েছে? তেমনি আপনার মারবেন আমাকে, তারা এইভাবে দেখে। তাদের মনে তো আপনি চেঞ্জ করতে পারবেন না ভাই, তাদের মানসিক অবস্থা তো তারা তো ওই মন নিয়েই যে ভোট দিয়ে যাবে। আচ্ছা, এখানে কেন হবে না সেটা আমি বলি আপনাকে। ওইখানে যেটা হয়েছে যে এখানে এই শিবিরের স্টুডেন্টগুলো অনেক বছর ধরে তাদের সঙ্গে কিন্তু পরিচিত, অন্য একটা ছদ্মবেশে তারা ছিল, ছাত্রলীগ হিসেবে তাদেরকে চিনত এবং ছাত্রলীগের ভালো ছেলে হিসেবে তাদেরকে চিনত। তো যে কারণে ওই পরিচয়টা তাদের কিন্তু কাজ করছে। এখানে কিন্তু জামাতের ব্যাপারটা তা হয় নাই। জামাতের কোনো লিডার আওয়ামী লীগ করতো, এই পরিচয় এখন আবার জামাতে ফিরে আসছে, এরকম কিন্তু আপনি পাবেন না, এটা পাবেন না। যে কারণে এদের ভালো দিকটা মানুষ ওইভাবে দেখে নাই। দ্বিতীয় কথাটা হলো, এখানে যেটা হবে না সেটা হলো যে এখানে কিন্তু আওয়ামী লীগের ভোটটা কোথায় যাবে? জানেন, এটা কিন্তু ন্যাশনাল ইলেকশন, দুটা ঘটনা ঘটবে আমি বলি। আওয়ামী লীগের বিপুল একটা অংশ ভোটই দিবে না, যাবেই না ভোটটা। আগে করছিলেন আপনি, বিনিষিদ্ধ হলে কি হয়? এরা করবে না, ভোট দিবে না। এই কারণে তারা এইটা বলার চেষ্টা করবে সারা দুনিয়াকে, দেখো ওই যে যারা ভোট দেয় না ওটা আওয়ামী লীগ। এটা একটা স্ট্র্যাটেজি। শেষ মুহূর্তে কি করবে আমি জানি না, এরকম একটা স্ট্র্যাটেজি আসতে পারে। অথবা আরেকটা স্ট্র্যাটেজি আসতে পারে, তারা এই ভোটটাকে জাতীয় পার্টিকে দিয়ে দেবে। আমি ওই প্রশ্নটাই রেখেছিলাম, এখানে তো কোনো জায়গা ছিল না, তাদের এখানে দেওয়ার জন্য একটা জায়গা আছে, শক্তিশালী জায়গা, তারা জাতীয় পার্টিকে দিয়ে দেবে। জাতীয় পার্টিকে দিয়ে দিলে পরে এটা জামাতের পক্ষে যাবে না। সহজ হিসাব হলো যে এই ইলেকশন জাকসু এই স্টুডেন্টদের ইলেকশন যেটা আছে, এই ইলেকশনটা কিছুই প্রভাব ফেলবে না তা আমি বলবো না, কিন্তু এই প্রভাবটা মানে একটা ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে আসবে এটা আমি মনে করি না। কিছু প্রভাব ফেলবে হয়তো। যেমন আমার কাছে একজন লোক আলাপ করতেছে, সে খুবই এন্টি জামাত, এমনি আলাপ বলেছি, কত আর পাবে জামাত, ম্যাক্সিমাম 30টা পাবে। তো পরশুদিন আবার আলাপ,
কিছুদিন আবার কথা বললাম এখন কি বলেন ওইখানে তাহলে 50টা পাইতে পারে, তো সে কিন্তু 20টা বাড়াই দিচ্ছে। এখন সে তো আর ভোট দেয় নাই, আমিও ভোট দিই নাই, ভোট তো হয়ও নাই, বাট আমি বলছি মানুষের ধারণাটা এভাবে কিন্তু টুকটুক অল্প অল্প করে চেঞ্জ হচ্ছে এবং কিছুটা চেঞ্জ হবে। অর্থাৎ মনোবলের জায়গাটা একটা প্রভাব তো ফেলছি কিছুটা হলে ছাত্র সংসদ নির্বাচন, কিছুটা ফেলবে এবং আগামী যে ইলেকশনগুলি হবে রাজশাহীতে ডিফারেন্সটা আরো বেশি হবে, তখন হয়তো দেখবেন ওই 50 হয়তো 60-70 নিয়ে যাবে। চট্টগ্রাম বাকি আছে, চট্টগ্রামে হবে, সেখানে আগে সংসদে পেয়েছেও তারা। এখন শুনেন কথা হলো জানেন, আমি বলি আপনাকে মূল যে জিনিসটা এটা হলো কি, আমি বিএনপি লিডারশিপকে অনুরোধ করব ভাই আপনারা আত্মসমালোচনা করেন যে আপনাদের এত বড় সংগঠন, আপনাদের এত বড় ছাত্র সংগঠন, আপনারা কেন পপুলার ভোট দিয়ে আসতে পারলেন না, এটা একবার চিন্তা করেন। খালি অন্যের দোষ খুঁজেন না, আগে নিজের দোষটা খুঁজেন, কারণ এটা আপনাদের জাতীয় নির্বাচনের জন্য প্রয়োজন। আপনারা ওই জায়গাটাতে যান, ওটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে যদি কিছু হয়, তা না হলে এবং এরা যেটা করতেছে, এরা তো মনে করেন স্টুডেন্টদেরকে বলতেছে তোমরা বলো ইলেকশন কারচুপি হয়েছে, তো এইগুলি তো ভাই আপনাদের সেই শুনেন ওই রাজনীতি আর চলবে না বাংলাদেশে, ওই রাজনীতি ভুলে যান। আমরা চাওয়ার দরকারটা কি, আপনি অর্জন করেন না। আলাদিনের দৈত্যের কাছ থেকে চাওয়াটাই তো মন নাই মনে করি, দৈত্য আপনাকে কি এনে দিবে, আপনারা অর্জন করছেন, অর্জন করে নেন। আমার কথাটা রেখে দেবে, আমি কিন্তু লটাইতে বিশ্বাস করি না, অথবা কোনো দৈত্য আমাকে পাইয়ে দেবে এটা আমি বিশ্বাস করি না। একটা দৈত্য দিয়েছে চাইবো না, ওটা অন্যভাবে। আপনি দেখেন আমি বলি আপনাকে প্রবলেমটা কোথায় হচ্ছে, আমাদের যে সংস্কার করার যে প্রক্রিয়াটা এটাই ছিল ফল্টি, একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং এটা একদম ফল্টি। এইভাবে সংস্কার হয় না। আপনি কতগুলি এনজিও, কতগুলি ভাড়াটে বুদ্ধিজীবী এনে তাদের মাধ্যমে সংস্কার করবেন, আপনি সেই সংস্কার বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলি মানবে? একটা নির্ভেজাল নির্বাচন হলো এটাই মানে না, এটাই মানার মানুষের তোদের নাই, ওটা মানবে? সংসদ নির্বাচনই মানছেন না, মানবে না তো এটা। তাহলে আপনাদের বুঝতে হবে আপনি জিনিসটা কার জন্য করতেছেন। এই দেশে আপনার দেখেন প্রথম কতগুলি ভুল কি করছে, এইগুলি ম্যান্ডেট তো এই সরকারের নাই, আসলে গাইড জন্য তারা নিচ্ছি, তারা গাইড জন্য বলছে আমরাই করছি, আমরাই এমপ্লয়ার, আমরাই আন্দোলন করছি। তোমরা তো আন্দোলন করছিলা, বিরাট আন্দোলন করছিলা, তো ওখানে কয়টা ভোট পাইছো? পঞ্চম ষষ্ঠ হইছো। বাকশাস্টারদের আন্দোলনের সিপাহ সালার ছিল, এনসিপিতে আন্দোলনের সিপাহ সালার, তো তাদের দল কয়টা পাইছে? তাহলে মানে কি ওরা যে আন্দোলন করে না, ওরা যে আন্দোলনের মূল দাবিদার না, এটা তো ওই স্টুডেন্টরা বলে দিল। তাদেরই দুজন যে আমার উপদেষ্টা হয়েছে, 3 জন উপদেষ্টা হয়েছিল, তো ওখানে তো আমি তো মনে করি এই সাদিক ক্যাম্পকে নেওয়া উচিত ছিল। কথা আমি বলার জন্য বলতেছি আর কি, কাজেই এইগুলি কথা না, তারা গাইড জুড়ে বলছে যে আমরা এটা করবো, এটা আপনার সংস্কারটা কাকে দিয়ে করাবেন? যে লোক গত 20 বছর 30 বছর এদেশে থাকে না, সে বলে দেবে যে আমার দেশের কিভাবে কি হবে। সে যখন এই দেশে ছিল তখন কি সে ওই পর্যায়ের মেধাবী ছিল? ওটাকে ওখানে যাই মেধাবী, ওই প্রথম আলোতে কলাম লিখে কেউ মেধাবী দিতে পারে না ভাই, ওগুলি করেন না আমাদের, ওগুলো আমরা বুঝি। এই দেশে যারা আছে এরা কি সব ঘাস খায় নাকি? তো আপনারা যেটা করছেন ওই জিনিসটাই ছিল ফল্টি। এখন ওই ফল্টি একটা জিনিসকে এই সরকারের সবচেয়ে বড় মানে সুবিধা ছিল জানেন কি, কোনো পলিটিক্যাল পার্টি এই সরকারকে বিরোধিতা করে নাই, সবাই তাকে সমর্থন করছে। এইটাই ছিল আবার এই সরকারের সবচেয়ে বড় ভুল, মানে বড় সমস্যার কারণে কেউ সমালোচনা করে নাই বলে তারা মনে করছে আমরা যা কিছু করতেছি সবই বোধহয় ঠিক আছে, সব ঠিক নাই, সব একদমই ঠিক নেই। যে কারণে এখন যেটা এতদিন পরে কেচে গন্ডেস করে আসছে, এসে এখন দেখতেছে এটা তো কেউ মানে না, আবার তারপরে বলতেছে বাস্তবায়ন কেমন হবে। একজন রাষ্ট্রপতির অধ্যাদেশ দিয়ে কোনদিন সংবিধান চেঞ্জ হয় নাকি? এটা পৃথিবী কোথাও হয়েছে? একটা করে চেঞ্জ করতে হবে। যে তাহলে কেমন গণভোট দেওয়া, এতগুলি 84টা ইস্যু কি গণভোটে দেওয়া যায়? আপনি গণভোট দিবেন একটাই সুযোগ। মাসুদ কামাল, আমার হাতে আর 1 মিনিট সময় আছে, দ্বিতীয় অংশটা যদি একটু বলতেন যে এত মানে নিরাপত্তাহীনতা আমরা এখন অনুভব করছি। শুনেন, আমরা উনি যে খুব চমৎকার কথা বলছি কিন্তু, যে আমরা তো প্রতিটা যতক্ষণ পর্যন্ত একটা নির্বাচিত সরকার না আসবে ততক্ষণ পর্যন্ত প্রতিটা মুহূর্তে আমরা নিরাপত্তাহীনতার মধ্যে আছি। গত 1 বছরে আমাদের এখানে কোনো বৈদেশিক বিনিয়োগ হয়েছে? জিরো হবে তো, যতক্ষণ পর্যন্ত একটা পলিটিক্যাল গভর্নমেন্ট না আসবে, ইলেকটেড গভর্নমেন্ট না আসবে। প্রতিদিনই আমরা নিরাপত্তাহীনতার মধ্যে আছি। ইন্ডিয়ার সঙ্গে আমাদের সম্পর্কটা কি? ভিসা পাচ্ছে কেউ? এটা কি নিরাপত্তাহীনতা না? ইন্ডিয়ার সঙ্গে একটা চুক্তি ইন্ডিয়া আমাদের সঙ্গে বাতিল করতেছে,
আমরা যেগুলো রপ্তানি করতাম সব বাতিল করতেছে। সুবিধাগুলো তো এইগুলি কি আমাদের নিরাপত্তা না? তো এখন এখান থেকে বেরোবে কি হবে? এখন ফেব্রুয়ারির কথা বলা হচ্ছে, যেহেতু সরকার প্রধান নিজে থেকে একটা ফেব্রুয়ারি ডেট ঘোষণা করছে, তো আমরা সবাই সবাই ধরে নিছি, ঠিক আছে ফেব্রুয়ারির পরের থেকে বোধহয় সব ঠিক হয়ে যাবে। এখন যদি ফেব্রুয়ারিতে আপনি মিস করেন, একদিন তো কোনো ডেট দেন নাই, জি, ওটা মিস করে তো মহা ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে আমাদের। তাহলে আশঙ্কা এতদিনও ছিল বা এখনো প্রতি মুহূর্তে মুহূর্তে রয়েছে, কিন্তু আছে। ওই ফেব্রুয়ারিতে একটা তারিখ পাওয়া গিয়েছে, বা তারিখ বলছি না, মানে একটা টাইমলাইন একটা পাওয়া আস্থার গিয়েছে, জায়গা পাওয়া গিয়েছে। ওই জায়গায় হয়তো সবাই সেই কারণে এই কথাটা খুব জোর দিয়ে বলছেন। আজকের আয়োজন এখানেই শেষ করছি, অসংখ্য ধন্যবাদ।